আচ্ছা, ইংরেজিতে আমরা অনেক ধরনের ভার্বের নাম শুনেছি। সব ধরনের ভার্বই কি একই রকম? আচ্ছা, আমরা কি সব ধরনের ভার্ব সম্পর্কেই জানি? আমরা কি জানি কজিটিভ ভার্বের রূপটা কেমন বা বৈশিষ্ট্যটা কেমন? আচ্ছা, কজিটিভ ভার্ব জিনিসটা কি আসলে? আর কজিটিভ ভার্ব কোন কাজেই বা লাগে সেন্টেন্সে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মোহাম্মদ ফরহাদ খান, your English instructor. You are watching Learning English in Bengali. Today, I am going to teach you a very common topic, which is causative verb. So let's get started. Causative verb সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে আগে causative verb কে। সো causative verb কে সেটা যদি আমি বলতে চাই তাহলে বলবো যে ভার্বটির কাজ সাবজেক্ট না করে অবজেক্টকে দিয়ে করিয়ে নেয় সেই ভার্বকে আমরা causative verb বলবো। আমি আরও সহজভাবে যদি বলতে চাই যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজটি করিয়ে নেয় সেই ভার্বকে আমরা কি বলবো? কজিটিভ ভার্ব। লক্ষ্য করো, বোর্ডে আমি দুটো বাক্য লিখেছি, দুটো বাক্যকে আবার দুটো ভাগে আমি ভাগ করে দিয়েছি। একটা নর্মাল সেন্সে কি বলে আর পজিটিভ সেন্সে এই বাক্যটিকে কি বলে। লক্ষ্য করো যে নর্মাল সেন্সে আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, কিন্তু পজিটিভ যখন আমরা এই সেন্টেন্সটাকে আমরা পজিটিভে রূপান্তর করতে যাব বা পজিটিভভাবে বলতে যাব, তখন এই সেন্টেন্সটা এভাবে আমরা করব না, বরং এভাবে করব, আই ফিড মাই বেবি। আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই, আর আই ফিড মাই বেবি মানে হচ্ছে আমি আমার বাচ্চাকে বা আমি আমার শিশুকে খাওয়াই। মানে আমি খাচ্ছি না, কিন্তু আমি আরেকজনকে খাওয়াচ্ছি। মানে সাবজেক্ট হিসেবে আমি কাজটা করছি না, বরং অবজেক্টকে দিয়ে কাজটা করাচ্ছি। অবজেক্টটা হচ্ছে আমার বেবি, মানে আমার শিশু। খাওয়ার কাজটা কে করছে? অবজেক্ট করছে। এখানে দেখো, ফিড মানে কি? খাওয়ার কাজটা করা। তাহলে খাওয়ার কাজটা কে করছে? অবজেক্ট করছে। সাবজেক্ট কিন্তু এখানে কোনো কাজ করছে না, সাবজেক্ট মুখ্য ভূমিকা পালন করছে না, বরং অবজেক্ট মুখ্য ভূমিকা পালন করছে। আমি ঠিক এই কথাটাই একটু আগে আমি বলেছিলাম যে কজিটিভ ভার্ব কাকে বলে বা কজিটিভ ভার্ব জিনিসটা কি, যে সাবজেক্ট কাজটি না করে অবজেক্টকে দিয়ে কাজটি করায়। তো ভার্বের কাজটি অবজেক্ট করে থাকে এখানে। দ্বিতীয় সেন্টেন্সটিতে দেখো যে নর্মালভাবে আমরা যদি বলতে চাই যে বলি যে আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি, কিন্তু পজিটিভভাবে যদি আমি বলতে চাই পজিটিভ সেন্টেন্স হিসেবে বা পজিটিভ সেন্স হিসেবে, তখন বলবো আই টিচ ইংলিশ, আমি ইংলিশ। প্রথমটা কি বললাম? আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি। আর এরপরেরটাই বলেছি আই টিচ ইংলিশ, মানে আমি ইংরেজি শেখাই, অন্যকে শেখাই। আমি তখন কিন্তু আর শিখি না, আমি অন্যকে শেখাই। যখন আমি অন্যকে শেখাবো তখন সেটা হয়ে যাবে পজিটিভ ভার্ব। আমি আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটা। ইংরেজিতে পজিটিভ ভার্বের আসার কারণটা কি আমি একটু বলি তোমাদেরকে। যে ইংরেজিতে পজিটিভ ভার্ব আসার কারণ হচ্ছে আমরা বিভিন্নভাবে দেখা যায় ভার্ব দিয়ে প্রকাশ করতে পারি আমার নিজের কাজকারবার বা সাবজেক্টের কাজকারবার আমি প্রকাশ করতে পারি, কিন্তু যখনই অন্য আরেকজনের ব্যাপারটা আমি প্রকাশ করতে যাব, যে আমি আরেকজনকে খাওয়াচ্ছি, আমি নিজে খাচ্ছি না, আমি আরেকজনকে খাওয়াচ্ছি, যেমন এখানে লিখেছি, যখন এভাবে প্রকাশ করতে যাব তখন কিন্তু সরাসরি আমি ইট কথাটা ব্যবহার করতে পারবো না। ইট মানে কিন্তু খাওয়াই, এও কিন্তু খাচ্ছেই, এই যে বেবি ও কিন্তু খাচ্ছে, কিন্তু এইখানে ফিডের বদলে আমি ইট ব্যবহার করতে পারবো না। এই যে না পারার জন্য আমরা ফিড নিয়ে এসেছি, এই ফিডটাই হচ্ছে পজিটিভ ভার্ব। এবং এই যে এই কারণ বা এই প্রয়োজনীয়তা, যখন প্রয়োজনীয়তা পড়েছে তখন এই পজিটিভ ভার্বের উদ্ভাবন হয়েছে। সো পজিটিভ ভার্বটা এই জন্য আমরা সেন্টেন্সের ভেতর ব্যবহার করে থাকি। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ইংরেজিতে কি পজিটিভ ভার্ব অনেকগুলো? ইংরেজিতে পজিটিভ ভার্ব আমরা কীভাবে মনে রাখবো, বা ইংরেজিতে পজিটিভ ভার্ব কয়টা? পজিটিভ ভার্ব মনে রাখা বা পজিটিভ ভার্ব কয়টা সেই সম্পর্কে আমরা এখন বলবো। ইংরেজিতে পজিটিভ ভার্ব খুব সামান্য, হাতে গোনা যায় এমন। ইংরেজিতে পজিটিভ ভার্ব খুবই সামান্য, তবে বেশিরভাগ সময় এই পজিটিভ ভার্বগুলো ব্যবহৃত হয়। আমি বোর্ডে 5টা পজিটিভ ভার্ব লিখেছি, এই 5টা পজিটিভ ভার্বই ঘুরে ফিরে আমাদের ইংরেজিতে আমরা ব্যবহার করে থাকি। সো ইংরেজিতে অনেকগুলো পজিটিভ ভার্ব নেই, অনেকগুলো পজিটিভ ভার্ব না থাকা সত্ত্বেও আমরা এই 5টাকে, কয়েকটা পজিটিভ ভার্ব আছে আমাদের, তো এইগুলো থাকা সত্ত্বেও আমরা 5টা পজিটিভ ভার্বকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই 5টা পজিটিভ ভার্ব কীভাবে ইউজ হয়ে থাকে ইংরেজিতে, আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। লক্ষ্য করো যে আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি, একটা সেন্টেন্স হচ্ছে নর্মাল সেন্সে, আরেকটা সেন্টেন্স হচ্ছে পজিটিভ সেন্সে। দেখো এখানে কি লিখেছি, আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি পাঠটি শিখি বা আমি পাঠটি সম্পর্কে জানছি। দ্বিতীয় সেন্টেন্সে কি বলা হচ্ছে, যে আই মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি তাকে পাঠটি শেখাচ্ছি।
আই মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি পাঠটি শেখাচ্ছি। দেখো এখানে আন্ডারস্ট্যান্ডের আগে এখানে মেক দ্বারা একটা ওয়ার্ড লেখা হয়েছে এবং এই মেক দ্বারা আন্ডারস্ট্যান্ডকে আমি এখানে পজিটিভ সেন্সে উল্লেখ করছি। এখানে আন্ডারস্ট্যান্ড ডিরেক্টলি বসবে না, যেহেতু বসবে না, যদি আন্ডারস্ট্যান্ড ডিরেক্টলি বসে তাহলে এটা পজিটিভ সেন্সে থাকে না, এটা নর্মাল সেন্সে হয়ে যায়। যখন আমি এটাকে পজিটিভ সেন্সে রূপান্তর করতে যাব তখন আমাকে এই সাহায্যকারী একটা ভার্ব ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বলছি ইংরেজিতে পজিটিভ ভার্ব। এই 5টা ভার্বের গুরুত্ব এতটাই বেশি ইংরেজিতে। আমরা যখন কোনো একটা নর্মাল বাক্যকে ওই বাক্য ডিরেক্ট কোনো পজিটিভ ফর্ম পাবো না, তখন আমরা ওই বাক্যকে এই ধরনের 5টা যে ভার্ব আছে বা আরও কিছু ভার্ব আছে সেগুলোর সাহায্য নিয়ে আমরা পজিটিভ ভার্বে রূপান্তর করব। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো। কিছুক্ষণ আগেই আমি একটি উদাহরণ দেখিয়েছি তোমাদের, যেই উদাহরণে আমি বলেছি যে ডিরেক্ট আমরা যদি ফর্ম পাই তাহলে ডিরেক্ট পজিটিভ ভার্ব করতে পারবো ওই ভার্বকে রূপান্তর করে, আর যদি ডিরেক্ট করতে না পারি তাহলে লেট, মেক, গেট, হেল্প, হ্যাভ এই ধরনের ভার্ব আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করে পজিটিভ ভার্বে রূপান্তর করব। আচ্ছা, এখন আমরা দেখব যে ভার্বের সাধারণ রূপকে ডিরেক্টলি পজিটিভ রূপে ব্যবহার করতে পারি কোন কোন ভার্ব দিয়ে। জাস্ট এই কয়টা ভার্ব যদি মনে রাখো, পজিটিভ ভার্বের চ্যাপ্টার তোমাদের শেষ। পজিটিভ ভার্ব মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এই কয়টাই মাত্র ভার্ব পজিটিভ ভার্ব। ডিরেক্টলি ব্যবহার করা যায় একটা ভার্বকে, ডিরেক্টলি পজিটিভ ভার্বে রূপান্তর করার জন্য ডিরেক্টলি যে ভার্বটা পজিটিভ ভার্বটা ব্যবহার করা যায় তার এই কয়টাই মাত্র ব্যবহার করতে পারি আমরা। সো এই কয়টা ভার্ব মনে রাখলেই তোমাদের জন্য ইনাফ। সো তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখেও রাখতে পারো নোট ডাউন করে। সো এখানে দেখো লার্ন মানে নিজে শেখা, আমি নিজে শিখছি। টিচ অন্যকে শেখাচ্ছি, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। ভার্ব যখন সাধারণ রূপে থাকে তখন নিজে কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ করে এগুলো। আর যখন ভার্ব পজিটিভ রূপে থাকে তখন হচ্ছে অন্যকে শেখানোর জন্য বা অবজেক্টকে দিয়ে করানোর কাজটা করে থাকে সে। সো লার্ন মানে হচ্ছে নিজে জানা, টিচ মানে হচ্ছে অন্যকে জানানো, সি মানে হচ্ছে নিজে দেখা, শো মানে হচ্ছে অন্যকে দেখানো, রিমেম্বার মানে নিজে মনে করতে পারা, রিমাইন্ড মানে হচ্ছে অন্যকে মনে করিয়ে দেওয়া, ইট মানে নিজে খাওয়া, ফিড মানে অন্যকে খাওয়ানো। ঠিক সেম জিনিসগুলো, এগুলোর অর্থ তোমরা জানো, আমি আর মুখে বলছি না অর্থগুলো, সবগুলো একই রকম। তোমরা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে এটাকে রেখে দাও অথবা লিখে খাতার মধ্যে লিখে রাখো। আমরা এতক্ষণ পজিটিভ ভার্বের আদ্যপান্ত সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো এটাকে কিভাবে সলভ করতে হয়। একটা এক্সামে যদি একটা কোশ্চেন আসে সেটাকে কিভাবে আমরা সলভ করব। বোর্ডে আমি 5টা শর্টকাট রুলস লিখেছি। এটা অনেক বড়োভাবে বিস্তারিত আলোচনা করা বইয়ের মধ্যে আমি জাস্ট 5টা রুলস লিখেছি এখানে, যে শর্টকাট উপায়ে কীভাবে মাথায় রাখতে পারবো। অনেক সময় দেখা যায় অ্যাডমিশনে এই জিনিসগুলো এসে থাকে। সো এই 5টি রুলস যদি তোমরা মাথায় রাখতে পারো, মোটামুটি তোমরা পজিটিভ ভার্বের কোশ্চেন আসলে তোমরা পারবা ইনশাআল্লাহ। সো 5টা আমাদের রুলসগুলো আমরা দেখি একটু। যে প্রথম রুলসটা কি লিখেছি, যে সাবজেক্ট এরপরে লেট, মেক অথবা হেল্প যেই থাকুক না কেন, তারপরে পার্সন অথবা থিং যেই থাকুক না কেন, যদি পার্সন ব্যক্তিও হয় বা বস্তু হয়, যেটাই হোক, তারপরে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে V1। খুব সহজ একটা জিনিস, সাবজেক্ট, তারপর হচ্ছে লেট, মেক অথবা হেল্প, তারপর পার্সন অথবা থিং যেই থাকুক, তারপরের যে ভার্বটা হবে সে হচ্ছে V1 হবে। V1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা তোমরা নিশ্চয়ই জানো। দ্বিতীয় যে রুলসটা সেটা হচ্ছে গেটের পরে যদি পার্সন থাকে তারপরে হবে হচ্ছে 2 + V1। গেটের পরে যদি পার্সন থাকে তাহলে হবে হচ্ছে 2 + V1, আর যদি গেটের পরে থিং থাকে তাহলে V3 হবে। গেটের পরে যদি থিং থাকে তাহলে V3 হবে। হ্যাবের ক্ষেত্রেও সেম, হ্যাবের পর যদি পার্সন থাকে তাহলে হচ্ছে 2 + V1 হবে, আর যদি থিং থাকে হ্যাবের পরে তাহলে V3 হবে। খুব সহজ একটা রুলস, মনে রাখার জন্য আমি এইভাবে করেই লিখেছি, তোমরা যাতে মনে রাখতে পারো। সো এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো। তোমরা এটাকে ভিডিওটাকে পজ করে তোমরা দ্রুত লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো তোমরা, জাস্ট মনে রাখার জন্য। এখন আমরা এটার একটা উদাহরণ দিব, দেখি এই রুলসটা দিয়ে আমরা উদাহরণটা সলভ করতে পারি কিনা। লক্ষ্য করো বোর্ডের মধ্যে আমি একটি সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটিতে আমরা এটাকে কিভাবে সলভ করতে হয় সেটা দেখব। যে আমাদের যে কিছুক্ষণ আগে যে আমরা শর্টকাট রুলস দেখেছি, সেই শর্টকাট রুলসের মাধ্যমে আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো এখানে কি লিখেছি, দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম পেশেন্টলি। আচ্ছা, এখানে লক্ষ্য করলে দেখবে যে আমাদের যে রুলস যেটা ছিল, রুলসের মধ্যে একটা ছিল মেক সম্পর্কিত রুলস। এখানে কিন্তু আমি মেকের ব্যবহার করেছি। যদি মেক থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে,
সেই জিনিসটা আমরা শর্টকাট রুলসে দেখেছিলাম। মেক যদি থাকে, মেক, লেট এই টাইপের কথা যদি থাকে তাহলে কিন্তু ভার্বের V1 হয়। তাহলে এই যে এই সেন্টেন্সটা এইখানে যে আমাদের গ্যাপটা আছে, ফিলিং দ্য গ্যাপস, তাহলে এখানে কি হবে? V1 হবে। এখানে টু প্লাস লিসেন্ট লেখা আছে, টু প্লাস লিসেন্ট লেখা আছে, আবার লিসেন্ট লেখা আছে, আবার এরপর লেখা আছে লিসনিং, আর একটা শুধু লিসেন লেখা আছে। এখানে V1 শুধু লেখা এটার মধ্যে, এখানে লেখা আছে কিন্তু টু প্লাস V1। এখানে অনেকে বলবে যে স্যার এটা টু প্লাস V1 কেন হলো না? আচ্ছা, এখানে আমাদের যে রুলসটা ছিল, রুলসে কিন্তু টু প্লাস V1 ছিল না, শুধুমাত্র V1 লেখা ছিল। তোমরা খেয়াল করলে দেখবে যে কিছুক্ষণ আগে যে আমরা পড়িয়েছিলাম ওইটা তোমরা লিখে রেখেছো অথবা স্ক্রিনশট দিয়েছো, তো ওখানে গেলে দেখতে পাবে যে শুধু V1 লেখা আছে। তাহলে V1 হচ্ছে শুধু লিসেন। এটার অ্যান্সারটা হবে ডি নাম্বার। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা জিনিস একই রূপেই হবে। তো তোমরা এই জিনিসটাকে আরও ভালো করে চর্চা করতে পারবে, যত চর্চা করবে ততই তোমরা শিখতে পারবে। আমার যেই রুলসটা আমি দেখিয়েছি এই রুলস অনুসারে তোমরা যদি চর্চা করতে থাকো, আশা করছি তোমরা খুব দ্রুতই এই জিনিসগুলো শিখতে পারবে। So thanks for watching this video. I'll write back very soon with another new video. So stay tuned. Allah Hafiz.